আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মূলত ইসরায়েল, জর্ডান, লেবানন, সিরিয়া এই কয়টি জায়গা নিয়ে হচ্ছে কানানের রাজত্ব। ওই সময় পয়গম্বর আব্রাহামকে ইরাকে মেসোপটেমিয়া নামক কোনো এক স্থানে আগুনে নিক্ষেপ করা হয় এবং অলৌকিকভাবে সে আগুন পানিতে রূপান্তরিত হয়ে যায়। এই কানানটা হচ্ছে মূলত নূহ আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র হ্যামের বংশধর ছিলেন এবং এটাই হচ্ছে ইসরায়েল জাতির সূচনা লগ্ন। বাইবেলে মূলত এই কানানের জাতিদেরকে একটি অভিশপ্ত জাতি হিসেবে ঘোষণা করা হয় এবং আপনারা অনেকেই প্যাগান ধর্মের নাম শুনেছেন। মূলত ইহুদি, মুসলিম, খ্রিস্টান এই তিনটে ধর্ম বাদে বাকি সব ধর্মকে প্যাগান ধর্ম বলা হয় এবং যারা মূর্তি পূজা করে বা মূর্তির উপাসনা করে এদেরকেও প্যাগান বলে আখ্যায়িত করা হয়। এই ক্যালেন্ডারটি হচ্ছে মূলত ইহুদিদের মূল শক্তি ও প্রাচুর্যের উৎস এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করলে দেখা যায় সেটা হচ্ছে অ্যাংলো স্যাক্সন জাতি। এই জাতিটি আকারে ছিল খুবই ছোট ধরনের, পরে তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং লক্ষ্য করলে দেখা যায় তারা প্রথম দিকে নেটিভ ব্রিটেনের সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে এবং সেখানে গিয়ে তারা ধর্মীয় বিশ্বাস প্রচার করার চেষ্টা করে এবং পরে তারা গ্রামের দিকে চলে যায়, সেখানে গিয়ে তারা কৃষিকাজ চালায় এবং তারা চেষ্টা করে কিভাবে সশস্ত্র বাহিনী কলা কৌশল এবং সেখানকার ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে রপ্ত করে ফেলা যায়। এবং বর্তমানে আমরা যে ভোকাবুলারি বোঝার চেষ্টা করছি প্রতিনিয়ত, সেটা মূলত তাদের কাছ থেকে এসেছে। যেমন টিউসডে কামস ফ্রম টুয়েসডে এবং থার্সডে কামস ফ্রম থার্সডে। ইহুদিদের 1100 সাল থেকে শুরু করে 1600 সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশ থেকে নির্বাসনের বছরগুলো: ইংল্যান্ড 1290, পর্তুগাল 1497, স্পেন 1492, ফ্রান্স 1182, 1306, 1321, 1394, জার্মানি 1348, 1510, 1551, সার্ডিনিয়া 1492, লিথুনিয়া 1445, 1495, অস্ট্রিয়া 1421, হাঙ্গেরি 1349, 1360, নেপোলিস 1541, ক্রিমিয়া 1016, 1350। জেন্টাইল মূলত কি? ইহুদি বাদে বাকি সব ধর্মকে বলা হয় জেন্টাইল ধর্ম, অর্থাৎ মুসলিম, বুদ্ধিস্ট, খ্রিস্টান, হিন্দু এদের সবাইকে বলা হয় জেন্টাইল। এই জেন্টাইলদের সবচেয়ে বড় দিক হচ্ছে তার নির্বোধ, তার বোকা ধরনের, এবং আরেকটা বড় দিক হচ্ছে তার ওয়াদা যেমন করতে পছন্দ করে, ওয়াদা রাখতেও পছন্দ করে। পক্ষান্তরে ইহুদিদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা ওয়াদা করতে পছন্দ করে কিন্তু ওয়াদা ভাঙতে তার চেয়ে বেশি পছন্দ করে। এই ইহুদিরাই যেটা করেছে, রাজনৈতিক দলগুলোকে ছোট ছোট দলে বিভক্ত করেছে এবং এটা চাপিয়ে দিয়েছে জেন্টাইলদের উপর, যাতে করে এরা পৃথিবী থেকে নির্মূল হয়ে যায়। উদারনীতি এবং গণতান্ত্রিক নীতি পারে একটি দেশের রাজনীতিকে রাতারাতি বদলে দিতে। এবং আমরা জেন্টাইলরা আজকে যে শিক্ষা ব্যবস্থায় পড়াশোনা করছি সেগুলোর মধ্যে ইহুদিরা তৈরি করেছেন। এবং আরো দেখা যায় যে আমাদের জেন্টাইলদের যত ধরনের প্রশাসন আছে, যেরকম হচ্ছে অর্থ বিভাগ বা বন বিভাগ, এগুলোর মধ্যে ইহুদিরা তৈরি করেছেন, যাতে করে আমাদেরকে নিষ্ঠুর নেতা বানানো যায়। এবং আরো দেখা যায় এই ইহুদিরাই অর্থনীতিবিদে জন্ম দিয়েছেন, যাতে করে এই অর্থনীতিবিদে তাদের সেরা অস্ত্র হয়। ইহুদিরা সবসময় চেষ্টা করতে থাকে কিভাবে আমাদের জেন্টাইল রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে রাখা যায়। এতে করে কি হবে, আমরা সবসময় দ্বন্দ্বে লেগে থাকবো এবং পরিশেষে আমরা তাদের শরণাপন্ন হব এবং তাদের কাছে সাহায্য প্রার্থনা করব। এবং এটা তো সুন্দরভাবে লক্ষ্য করা যায় যে আমাদের যে পাঠ্যপুস্তক আছে এখানে কিছু মিথ্যে বানানোর গল্প আছে যেটা ইহুদিরা তৈরি করেছেন, যাতে করে আমরা বিভ্রান্ত হয়ে পড়ি। এবং ইহুদিরা এতই বুদ্ধিমান যে তারা কৌশল হিসেবে একটা কেন্দ্রীয় মাধ্যম তাদের কাছে রেখে দিয়েছেন, যাতে করে তারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে সমস্ত তথ্য নিজেদের কাছে রেখে দিতে পারে। এবং এও লক্ষ্য করা যায় যে আমাদের রাজনৈতিক দলগুলো আজকে যতই কাদা ছড়াছড়ি বা মারামারি করুক না কেন, তাদের হাত পা ইহুদিরা বেঁধে রেখেছেন, যাতে করে সময় অনুযায়ী ইহুদিরা তাদেরকে এই পৃথিবী থেকে নির্মূল করে দিতে পারে। কেন ইহুদিরা আমাদেরকে গাথা বলবে না? কেননা আমরা তাদের সমস্ত পরিকল্পনা দেখার পরও চুপচাপ বসে আছি। আমরা জেন্টাইলরা যখন ক্ষমতার পরিবর্তন দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে তারা এসে আমাদেরকে আবার উৎসাহ দেয়, যাতে করে আমরা যেন আবারও আন্দোলনে নেমে যাই। এবং এও পরিলক্ষিত যে আমাদের রাজনৈতিক দলগুলো যতই ক্ষমতা নিয়ে বসে থাকুক না কেন, ইহুদিরা খুব সহজে তাদেরকে নির্মূল করে দিতে পারবে। কোন দল বা জাতি বা গোষ্ঠী কখনোই চাইবে না যে তাদের বিরুদ্ধে নেতিবাচক কিছু তুলে ধরা হোক, এবং এই কাজটি যারাই করতে যাবে তাদের মুখটাকে বন্ধ করে দেওয়া হবে। এবং তারা এটাই চাইবে যে পৃথিবীর সকল সম্পত্তি নিজের একাই ভোগ করতে। এটা হচ্ছে মূলত অ্যান্টিসেমিটিজম। জার্মান হচ্ছে মূলত কবি ও চিন্তাবিদদের দেশ। এবং দেখা যায় 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় হিটলার তার মাই পলিটিক্যাল টেস্টামেন্টে এভাবে উল্লেখ করেন, এটি পূর্বে অসত্য ছিল যে আমি বা জার্মানি কেউ এই যুদ্ধে জড়াতে চেয়েছি, এবং এর নেপথ্যে ছিল ইহুদিদের ষড়যন্ত্র। এবং এটাই দেখা যায় যে এই যুদ্ধ চলাকালীন সময়ে অস্ট্রিয়া, জার্মানি, অটোমান থাকেন একত্রে এবং অন্যদিকে রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স হয়ে যায় একসাথে। এবং এটাই দেখা যায় যে এবং এই যুদ্ধের ফলস্বরূপ ব্রিটেন প্যালেস্টাইনের চাবি ইহুদিদের হাতে তুলে দেয়। এবং এটা ছিল মূলত এই যুদ্ধের মূল বিষয়বস্তু, বা এই যুদ্ধে কেন হবে তার মূল জায়গাটা ছিল মূলত এইখানে। আরেকটা আর্মাগেডন বা বিশ্বযুদ্ধ হবে, তবে এই যুদ্ধ কবে হবে তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা যায় এই যুদ্ধ হবে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম যুদ্ধ, এবং এই যুদ্ধে পৃথিবী কালো ধোঁয়ায় ঢেকে যাবে এবং অনেকদিন সূর্যের চেহারা দেখা যাবে না। এবং এটাই মতামত দেওয়া যায় যে ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠা লাভ হচ্ছে এই যুদ্ধ ঘনিয়ে আসার ইঙ্গিত। নিউ ওয়ার্ল্ড অর্ডারের মানে কি? অর্থাৎ এক জায়গা থেকে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করা, এবং যেখানে কোনো ভৌগোলিক সীমারেখা থাকবে না। দ্রব্যমূল্যের বৃদ্ধি কেন হয়? যখন শ্রম বাজার এবং পুঁজিবাজারের মধ্যে দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বে শ্রমিকরা চেষ্টা করে কিভাবে তাদের মজুরি বাড়িয়ে নেওয়া যায়, এবং যখন তাদের মজুরি বৃদ্ধি পায় সেই অনুযায়ী পণ্যদ্রব্যের দাম বৃদ্ধি পায়। এভাবে মূলত দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে। বস্তি, এই সমাজ ব্যবস্থা মূলত এনে দিয়েছেন ইহুদিরা, অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট সময় ইহুদিরা
ধনী গরিব একত্রে বসবাস করতো বন্ধন সুদৃঢ় করার জন্য। ওই সময় ইহুদিদের মধ্যে ধনী প্রকৃতি যারা ছিল এদেরকে বলা হতো বুর্জোয়া শ্রেণীর লোকজন। ওই সময় রাশিয়ার সম্রাট ছিলেন রাজা নিকোলাস জার, কিন্তু এই বুর্জোয়া শ্রেণীর লোকজন রাজা নিকোলাস জারের অধীনে থাকতে পছন্দ করেন, তাই তারা আন্দোলন রাজা, যাকে বলে বলশেভিক বিপ্লব, এই বিপ্লব তারা যে কাজটা করে সেটা হচ্ছে পশ্চিমগুলোতে রাশিয়ান ইহুদিদের নিপীড়িত হওয়ার ছবি এবং হচ্ছে গিয়ে শ্রমজীবী মানুষের নিপীড়িত হওয়ার কিছু ছবি বা জাল ছবি তারা এই পত্রিকাগুলোতে ফুটে তোলে, যাতে করে সাধারণ মানুষজন এটা দেখে যেন নিকোলাস জারের উপর খেপে গিয়ে যেন আন্দোলন শুরু করে দেয়। কিন্তু নিকোলাস জার তাদের এই ফন্দি থেকে বুঝতে পেরেছিলেন বর্তমানে আমাদের সমাজে, এই আধুনিক সমাজে কিছু জিনিস আছে যেটা হচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ। এই ভেদাটা হচ্ছে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিয়মিত, এই ভেদাভেদটা মূলত তৈরি করে দিয়েছেন ইহুদিরাই। 1920 সালের দিকে আমেরিকাতে অভিবাসী প্রবেশ করে 14,03,000 কাছাকাছি। এদের মধ্যে 6% গ্রেট ব্রিটেন, 2% স্ক্যান্ডিনেভিয়ান এবং 10% হচ্ছে ইহুদি। ওই সময় একটি ঘটনা ঘটে। আমেরিকার একটি স্কুল, ইরাসমাস স্কুল, এই স্কুলে একজন শিক্ষককে অভিযুক্ত করা হয় কারণ তিনি একজন ইহুদিকে বাজে কথা বলেছেন, কিন্তু পরে উপযুক্ত প্রমাণের অভাবে তিনি মুক্তি পান। মিস্টার টাফট ছিলেন আমেরিকার 27তম প্রেসিডেন্ট। তার স্থায়িত্বকাল ছিল 1909 থেকে 1913 সাল পর্যন্ত। তিনি ছিলেন খুব অমায়িক চরিত্রের একজন মানুষ এবং তিনি ইহুদিদের এই কূটকৌশল অনেক আগে থেকেই ধরে ফেলেছিলেন। ইহুদিদের নিয়ে বিতর্কের শেষ নেই। তারা যেখানে যেত দল বেঁধে যেত এবং সেখানে গিয়ে তারা খুঁটি কাটতো। তারা এতটাই বুদ্ধিমান ছিল যে ব্যাংকিং জগতে তারা জেন্টাইল ফন্ড সদরে ব্যবহার করেছিল এবং সমস্ত দায়িত্ব দিয়েছিল জেন্টাইলদের উপরে, কিন্তু নেপথ্যে ছিল তারা এবং শেয়ার বাজারে স্পেকুলেশন সিস্টেমটি তারাই এনেছিল। এর মানে হচ্ছে বাইলেস সেলমোর, এবং তারা ছদ্মনাম ব্যবহার করতে পছন্দ করতো অনেক বেশি, যেমনটা হচ্ছে সোয়ানবার্গ থেকে বেলমন্ট, অর্থাৎ সোয়ানবার্গ হচ্ছে জার্মান শব্দ এবং বেলমন্ট হচ্ছে ফরাসি শব্দ। আমেরিকাতে ইহুদিরা এতটা খারাপ ছিল কারণ তারা নিজেদের উৎসবে পণ্যদ্রব্যের দাম কমে যেত এবং অন্যদের উৎসবে পণ্যদ্রব্যের দাম বাড়িয়ে যেত, এবং তারা শনিবার সরকারি ছুটি পালন করতো এবং রোববার তারা কর্মদিবস পালন করতো। ইহুদিদের প্রাচীন এক ইতিহাসবিদ জনাব মোসেস হেসেকো একটি কথা বলেছিলেন, যদি কোনো ইহুদি ব্যক্তি তার ধর্ম বদলায় তার মানে এই না যে তাদের জাতীয়তা বদলে যাবে, অর্থাৎ জাতীয়তা ইহুদিই থাকবে। অপর একজন ব্যক্তি লুইস ডি ব্র্যান্ডিস এরকম বলেছিলেন, দীর্ঘকাল ধরে যাযাবর থাকার কারণে হতে পারে জেন্টাইলদের অনেক রক্ত আমাদের ইহুদিদের সাথে মিশে গেছে, তার মানে এই না যে তার সংখ্যা অনেক বেশি, বরং তার সংখ্যা অনেক কম, এবং এতে করে আমাদের জাতীয়তা এক ফোঁটা কলুষিত হয়নি। ইহুদিদের ধর্মীয় বিশ্বাস মতে 6000 বছর পূর্বে তাদের মাসিয়া চলে আসার কথা। সেই হিসেবে তাদের ক্যালেন্ডার অনুযায়ী 2019 সালেই তাদের 5773 বছর পার হয়ে গিয়েছে। এজন্য তারা প্রতিদিন 3 বার করে প্রার্থনা করে, ভোরের দিকে মারিফ, দুপুরের দিকে সাচারিত এবং রাতের দিকে মিনচা। ইহুদিদের ধর্মের সাথে জাতীয়তার কোনো মিল নেই। 1920 সালের দিকে ইহুদি, মুসলিম, খ্রিস্টান একসাথে বসবাস করত, কিন্তু যখন ইহুদিদের মাথায় সাম্প্রদায়িকতা চেপে বসে তখন তারা আলাদা হয়ে যায় এবং তারা ইহুদি অভিভাবকগণকে বলে দেয় কথা তারা যেন তাদের সন্তানদেরকে জেন্টাইল শিক্ষা প্রতিষ্ঠানে না পাঠায়, তাহলে তাদেরকে সকল প্রকার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হবে। এবং আরেকটু লক্ষ্য করা যায় যে যুদ্ধই হলো তাদের অর্থ উপার্জনের একমাত্র ক্ষেত্র, যেমনটা হচ্ছে 1492 সালের দিকে তারা স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশগুলোতে যুদ্ধের রসদ সরবরাহ করত। মধ্যযুগ থেকে শুরু করে দীর্ঘকালীন সময় পর্যন্ত খাজারিয়ানরা ককেশাস পর্বতমালায় বসবাস করত এবং কৃষ্ণ সাগর থেকে শুরু করে ক্যাসপিয়ান নদ পর্যন্ত এবং উত্তরের বিশাল সীমানা জুড়ে ছিল তাদের সাম্রাজ্য। তাহার সমাজ ব্যবস্থা কি, যার আরেক নাম হচ্ছে সোভিয়েত। এই কাল একটি অংশবিশেষ হলো নিজ গোত্রে কাউকে বিয়ে করা, অর্থাৎ কোন ইহুদি ব্যক্তি যদি ধর্মকে পরিবর্তন করে তবে তার জাতীয়তা বদলাবে না, কিন্তু কোন ইহুদি ব্যক্তি যদি কালকে স্বীকার করে তবে তার জাতীয়তা থাকবে না, তাকে ইহুদি থেকে বর্জন করা হবে। সোভিয়েত এবং কাহালার মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সোভিয়েত প্রতিষ্ঠা পেয়েছে কমিউনিজমকে সামনে রেখে। সোভিয়েতের মূল বিষয় হলো জনগণ একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদ নিজেদের কাছে রাখতে পারবে, বাকিটা সরকারকে দিয়ে দিতে হবে, সরকার সেটা চাহিদা অনুযায়ী বন্টন করে দিবে। আর কাহালের মূল বিষয় হলো জনগণ তার সকল সম্পদ নিজেদের কাছে রাখতে পারবে। হুইস্কি বা মদ কিভাবে তৈরি হয়, এটির মধ্যে তৈরি হয় ফলের রস ও সবজি রসের সাথে দগ্ধ চিনি ও কেমিক্যাল মিশে গাজন প্রক্রিয়ায়। এই গাজন প্রক্রিয়ার সময়টা অনেক বেশি লেগে যায়, যার কারণে এর গুণগত মান যেরকম বাড়ে ঠিক তেমনি দামটা বেড়ে যায়। এখানে সেই ইহুদিরা সমস্যার সৃষ্টি করছে কিরকম, তারা এই গাজন প্রক্রিয়াতে যাতে সময়টা কম লাগে সেই জন্য তারা কৃত্রিম যন্ত্র আবিষ্কার করেছে। এতে করে যেটা হচ্ছে মদের গুণগত মানটা নষ্ট হয়ে যাচ্ছে এবং বিক্রয় মূল্য কমে যাচ্ছে, এতে করে আমাদের ভোক্তাদের সমস্যা হচ্ছে। তবে এই ইহুদিরা বর্তমানে অনেক নামি দামি ব্র্যান্ড কিনে নিয়েছে। তার উদাহরণ হচ্ছে জেমস ই পেপার। আমরা জেন্টাইলরা আজ বিবাহ সম্পর্কে এবং পারিবারিক গঠনের বিষয়ে অনেক বেশি উদাসীন। আসলে আমরা বুঝতেও পারছি না এটা কিভাবে হচ্ছে। মূলত এটা আমাদের দোষ নয়, এটা বিভিন্ন গণমাধ্যমের সাহায্যে আমাদের মননে মগজে প্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে চুক্তিভিত্তিক বিবাহ। এই বিবাহটা হচ্ছে এমন একটা জঘন্য বিবাহ যেটা আমাদেরকে আমাদের শরিয়া থেকে বের করে, আমাদের পারিবারিক মূল্যবোধ থেকে বের করে আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেটা আমরা বুঝতেও পারছি না। এইদিকে 1880 সালে ঘটেছে একটি মজার ঘটনা। ওই সময় একটি গান জেন্টাইলদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে এবং ইহুদিরা চেষ্টা করে কিভাবে এই গানটাকে নকল করা যায়, কিন্তু তারা কিছুতে কিছু করতে পারছে না। কিন্তু পরে তারা চেষ্টা করলো সুরটাকে কিছুটা নকল করতে পারছিল এবং সেটা দিয়ে তারা নিজেদের মতো করে একটি গান নকল করেছিল, কিন্তু সেটা এমন একটা অবস্থা করলো যে সবাই সেটা শুনে হাসতে লাগলো। এরও কিছু আগে 1875 সালে হঠাৎ করেই জুয়ার এই ভণ্ডামি অব্যবস্থাপনার কারণে বেসবল খেলা প্রথমের মতো ধাক্কা খায়। এর বিতর্ক শুরু হয় 1919 সালে গিয়ে,
তখন শিকাগো আমেরিকান ক্লাবের কাছে শিকাগো ন্যাশনাল ক্লাব পরাজিত হয় এবং একটা ধারণা উঠে যায় যে তাদের মধ্যে অর্থের লেনদেন হয়েছে। ওয়াল স্ট্রিটের শেয়ার কেনাবেচার জন্য ইহুদিরা মূলত জেন্টলারদের মধ্য থেকে মেসেঞ্জার বয় নিয়োগ করতো এবং এই মেসেঞ্জার বয়রা বুঝতে পারতো না তারা একটি ফাঁদে পা দিতে যাচ্ছে। এটাকে ফাঁদ বলার কারণ হচ্ছে তারা যখনই কাজটি শুরু করতো তারা এখান থেকে বের হয়ে আসতে পারতো না। তারা মূলত স্টক বা বন্ডের দলিলগুলো এক হাউস থেকে অন্য হাউসে নিয়ে যেত এবং এই সময়টার মধ্যেই মূলত ইহুদিরা তাদের জালিয়াতি কাজটা করে ফেলতো। তাদের শেয়ার বাজার দখলের একটি ছক তুলে ধরা হলো। বছর 1872 শেয়ার বাজারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 1009, ইউজিতে সদস্য সংখ্যা হচ্ছে 60। বছর 1873 শেয়ার বাজার মোট সদস্য সংখ্যা হচ্ছে 1006, ইউজিতে সদস্য সংখ্যা হচ্ছে 49। বছর হচ্ছে 1890 শেয়ার বাজার মোট সদস্য সংখ্যা হচ্ছে 1100, ইউজিতে সদস্য সংখ্যা হচ্ছে 87। বছর হচ্ছে 1894 শেয়ার বাজার মোট সদস্য সংখ্যা হচ্ছে 1100, ইউজিতে সদস্য সংখ্যা হচ্ছে 106। বছর 1919 শেয়ার বাজার মোট সদস্য সংখ্যা হচ্ছে 1100, ইউজিতে সদস্য সংখ্যা হচ্ছে 276। ইহুদিদের এত প্রথার পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন রথচাইল্ড পরিবার এবং ওই সময় যে ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে জ্যাকবেস স্কিপ। উনি ছিলেন মূলত ওই সময়কার ব্যাংকিং জগতের প্রভাবশালী একজন ব্যক্তি এবং তিনি মূলত হেইম্যান ব্যাংকের প্রতিষ্ঠাতা এবং তিনি ছিলেন জাপানের সিদ্ধান্তের মূল হোতা। তিনি যে কাজটি করেন, জাপানে প্রচুর অর্থ বিনিয়োগ করেন যাতে করে রাশিয়ার নিরাপত্তা সিস্টেমকে ভেঙে ফেলা যায়। এই যুদ্ধ মূলত শুরু হয়েছিল বলশেভিক আন্দোলনকে সহজ করার জন্য, কারণ ওই সময় জাপানের কারাগারে অনেক রাশিয়ান সৈন্য বন্দী অবস্থায় ছিল। এই রাশিয়ান সৈন্যদেরকে জার সাম্রাজ্যের বিরুদ্ধে খেপে তোলার জন্য মূলত এই অবস্থা হয়। সব থেকে বিস্ময়কর ব্যাপার হলো বিশ্বের সবচেয়ে বড় কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম হলো একটি ব্যক্তি মালিকানাধীন ব্যাংক এবং এই জায়গা থেকে বিশ্বের সমস্ত অর্থ বাজারকে নিয়ন্ত্রণ করা হয়। 1910 সালে জর্জিয়ার জ্যাকব দ্বীপে একটি গোপন আলোচনার মাধ্যমে ব্যাংকটি গঠিত হয় এবং এর আগে বিনিময় হতো স্বর্ণরূপের মাধ্যমে। তবে মূলত অর্থ বাজারকে হুলস্থুল করার জন্যই টাকার আগমন ঘটে এবং ফেড মূলত এখানে একটি মাইন্ড গেম খেলে বিশ্বের সবার সাথে। তারা ঘোষণা দেয় যদি কাউকে ফেডের সাথে ব্যবসা করতে হয় তাহলে অবশ্যই তাকে ডলার মাধ্যমে করতে হবে। তাই তারা একটি রুল জারি করে অ্যাকাউন্ট স্বর্ণ ইকুয়াল টু $35, অর্থাৎ অ্যাকাউন্ট স্বর্ণ ফেডে জমা দিয়ে $35 ফেড থেকে নিতে হবে এবং পরবর্তীতে সেই রেট আরো বেশি বেড়ে যায়, 38 থেকে 40 থেকে $42 পর্যন্ত বেড়ে যায়। ওই সময় নিউ ইয়র্কে একজন আইনজীবী ছিলেন যাকে বলা হতো ওলফ অফ ওয়াল স্ট্রিট। এটা বলার কারণ হচ্ছে ওই সময় তিনি বিশিষ্ট ব্যক্তিবর্গকে কেলেঙ্কারিতে জড়িয়ে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন এবং পরে তিনি অবশ্য ধরা পড়ে যান। এবং নারীবাজিতা কি জিনিস এই মতবাদটি মূলত এনেছেন ইহুদি নারীরা। তারা চেষ্টা করেছেন নিজেদেরকে সর্বহারা উপস্থাপন করার জন্য এবং তারা সুকৌশলে হলে আমেরিকান নারীদেরকে পর্দা থেকে বের করে এনেছেন এবং চেষ্টা করেছেন এই মতবাদটাকে বিশ্বের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা এখন অনেক নাটক বা সিনেমা দেখছি, কিন্তু এই নাটক বা সিনেমাগুলোতে আগে সেই গুণগত মান আর নেই। এর কারণ হচ্ছে ইহুদিরা এসে যৌনতার পরশ প্রবেশ করে দিয়ে নাটক বা সিনেমার গুণগত মানগুলো নষ্ট করে দিচ্ছে। তবে যদি ইহুদিদের সাহিত্য আলোকে কোনো নাটক বা সিনেমা প্রদর্শিত হয় তবে সেক্ষেত্রে কোনো বাজে দৃশ্য থাকে না। এর উদাহরণ হচ্ছে বেন হার। কিন্তু জেন্টালদের সাহিত্য আলোকে যদি কোনো নাটক বা সিনেমা প্রদর্শিত হয় সেক্ষেত্রে অনেক বাজে দৃশ্য থাকে। এর কারণ হচ্ছে পুরো চলচ্চিত্র জগৎটাই এখন ইহুদিদের কবজায় চলে গিয়েছে। তখন 19 শতকের দিকে আমেরিকাতে অনেক গুণী শিল্পী ছিলেন যাদেরকে ইহুদিরা কোনোভাবে বাজে কাজে টলাতে পারেনি। এরা হচ্ছেন ম্যারি অ্যান্ডারসন এবং জুলিয়া মার্লোয়ে এবং বর্তমানে একটা খেতাব আছে স্টার। এই খেতাবটি মূলত ইহুদিরা এনে দিয়েছেন। জাতিকে নাস্তিক বানানোর জন্য তারা মূলত শিক্ষা বোর্ডে নোটিশ পাঠিয়েছিলেন যে করেই হোক পাঠ্যপুস্তক থেকে ধর্মপ্রচার বন্ধ করতে হবে এবং তারা একটি মিউজিক করেছেন এলি মিউজিক। এই মিউজিকের মাধ্যমে তারা জানান দিয়েছিলেন যে তারা কতটা কষ্টে আছে এবং জেন্টাইলরা তাদেরকে কতটা কষ্ট দিচ্ছে। এবং এই ইহুদিরা কিন্তু সবাই খারাপ নয়। যারা ধনী প্রকৃতি ছিল তারা অনেক খারাপ ছিল, কিন্তু যারা গরিব প্রকৃতি তারা ধর্ম মেনে চলতো, মানে তারা ঘেটপ্রকৃতি সমাজ ব্যবস্থা মেনে চলতো, অর্থাৎ মুখে দাঁড়িয়ে রাখা, মাথায় কাপড় দিয়ে হাঁটা, হাতে ধর্মীয় বই রাখা এবং জুতো পদক্ষেপে হাঁটা। আমি আমার এই রিভিউটাতে যতটা পেরেছি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, তবে যদি বেশি তথ্য দিয়ে ফেলি তাহলে হয়তো বইটা স্পয়েল হয়ে যাবে এবং পুরো কাহিনীটা স্পয়েল হয়ে যাবে। তাই আমি চাচ্ছি না এটাকে স্পয়েল করতে, তাই চাচ্ছি আপনারা নিজেরাই আমার রিভিউটা দেখার পর বইটা পড়বেন, আপনাদের কাছে ভালো লাগবে। তবে এবং আরেকটা কথা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলে যখন আরো পরবর্তীতে আরো বেশি বেশি রিভিউ দিব ওটা আপনারা পেয়ে যাবেন সাথে সাথে। তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।